আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আপনারা জানেন যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে রাজনৈতিক মহলে অনেক অস্থিরতা। তো তার প্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আপনার দক্ষিণ সিটি কর্পোরেশনের কেন্দ্রিক অনেকগুলো ঝামেলা অলরেডি হয়ে গেছে। রাজনৈতিকভাবে একটা অস্থিরতা চলতেছে যে কেউ কারোর সাথে যে সব বিপ্লবী দলগুলো রয়েছিল, যে 24শে জুলাই বিপ্লবী যারা অংশীদারিত্ব ছিল, তো তাদের সাথে একটু মন কাটাকুটি হয়েছে যারা এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের সাথে। ঠিক একই সাথে যারা অন্তর্বর্তীকালীন সরকারে দুইজন ছাত্র উপদেষ্টা ও কিছু বিএনপিপন্থী উপদেষ্টার সাথে অনেকেরই মনোমালিন্য হওয়ার কারণে রাজনৈতিক মহলে একটা বিশাল অস্থিরতা বিরাজ করছে। তো সেইখান থেকে অনেকে আসতেছে। গতকাল রাত্রে আপনারা শুনেছেন ফেসবুক এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে ডক্টর ইউনূস উনি পদত্যাগ করবেন, কারণ বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম হচ্ছে। এতে করে অন্তর্বর্তীকালীন সরকার তার যে অ্যাক্টিভিটিস বা কার্যক্রমগুলো পরিচালনা করতে বিব্রত বোধ করতেছে, যে কারণে ডক্টর ইউনূস বলেছে যে আমি কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছি। মানে তার ইচ্ছে মতো কাজ হচ্ছে না, এটা স্বাভাবিক। যখন বিভিন্ন দল আন্দোলন করবে, বিভিন্ন দল বিভিন্নভাবে চাপ দিবে, বিভিন্ন দাবি দেওয়া প্রয়োগ করবে, তখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না, এটা স্বাভাবিক। কারণ তার নিজস্ব পরিকল্পনা একদিকে যাচ্ছে, আবার চাপ দিয়ে তাকে অন্যদিকে ধাবিত করা হচ্ছে। তো এই কারণে সে এক প্রকারে বিরক্ত হয়েছে, যেই কারণে অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে উনি এই ধরনের কথা বলেছেন। তো যাই হোক, অনেক রাজনৈতিক দল এখন বলতেছে ডক্টর ইউনূস গেলে যদি চলে যায়, উনি থাকলে কোনো সমস্যা নাই, তাকে মেনেই কাজ করবে, কিন্তু উনি যদি চলে যায় তার বিকল্প খুঁজে নেবে বিএনপির, এরকম সালাউদ্দিন চৌধুরী বলেছেন অলরেডি। তো অনেকে অনেক ধরনের কথা বলতেছে, অথচ দেশের প্রায় 90% মানুষ ডক্টর ইউনূসের সমর্থক এবং তাকেই চায়। তাকে ছাড়া আর বিকল্প কোনো পথ খুঁজে পাচ্ছেন না। জনগণের বিভিন্ন স্ট্যাটাসগুলো দেখলে 90% স্ট্যাটাস ডক্টর ইউনূসের পক্ষে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এরকম পরিস্থিতিতে অনেক মহলে অনেক ছোট ছোট রাজনৈতিক দলগুলো বলতেছে যে জাতীয় সরকার গঠন করতে হবে, জাতীয় সরকার গঠন করে উপদেষ্টা পরিষদকে নতুনভাবে সাজাইতে হবে। তো আমি জাতীয় সরকারের কনসেপ্টটা কি এবং কিভাবে হয়, এটা কি বিশ্বের কোথাও কোথাও আছে কিনা, এই বিষয়টার উপর আমি আলোচনা করতে চাচ্ছি। আপনারা যদি আমার সাথে থাকেন এবং ভিডিওটি শেয়ার করে দেন এবং আপনাদের মতামত অবশ্যই দিবেন শেষ পর্যন্ত শোনার পর। তো যাই হোক, আমি বলতেছি বাংলাদেশ ছাড়াও অন্য কোনো দেশে এরকম জাতীয় সরকার হয়েছে কিনা। কখনোই কোনো দেশে এরকম জাতীয় সরকার কখনোই হয়নি। এই কনসেপ্টটা বাংলাদেশেই প্রথম এসেছে বিভিন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে। 2014 সালের নির্বাচনকে কেন্দ্র করে, 2018 সালের নির্বাচনকে কেন্দ্র করে, 2024-এর নির্বাচনকে কেন্দ্র করে এই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে বাংলাদেশে। তো এটা বাম রাজনৈতিকবিদেরা এই শব্দটাকে চয়েস করেছে যে জাতীয় সরকার গঠন করে একটা নির্বাচন দেওয়া যখন তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। তো এটার কিছু উপকারিতা এবং অপকারিতা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে জাতীয় সরকার হলে কার কার লাভ হবে, আর কী কী ধরনের প্রতিবন্ধকতা হবে, বা কী কী সুবিধা রাষ্ট্র বা জনগণ পাবে। এক নম্বর হচ্ছে জাতীয় সরকার, যেটা কনসেপ্ট বোঝাচ্ছে বিভিন্ন রাজনৈতিকবিদ, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তারা বলতেছে যে প্রতিটা নিবন্ধিত রাজনৈতিক দলের একজন করে হোক, দুইজন করে হোক, প্রতিনিধিদেরকে নিয়ে একটা সুন্দর সরকার গঠন করা। ধরেন যে বিএনপি থেকে একজন দিল, জামাতে ইসলাম থেকে একজন দিল, আদার্স যে দলগুলো রয়েছে, এরকম করে প্রতিটা দল থেকে একটা প্রতিনিধিদেরকে নিয়ে একটা জাতীয় সরকার বা উপদেষ্টা মণ্ডলী বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। এতে করে হবে কি, সবার প্রতিনিধিত্ব ওই সরকারে থাকবে। খুবই সুন্দর প্রস্তাব। জাতীয় সরকার হলে সবার প্রতিনিধি ওই সরকারে থাকতেছে, তাহলে সবার মতামত, সবার কি এক্সেস থাকতেছে ওই সরকারে, তাহলে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা রাষ্ট্র পরিচালনা করা হবে। কিন্তু এই সিস্টেমটা বাংলাদেশের অনেক বৃহত্তর দল বিএনপি তারা চাচ্ছে না, কারণ তারা চাচ্ছে যে ক্ষমতা খুব দ্রুত নির্বাচন করে, যে জনগণের নির্বাচিত সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে। এটা স্বাভাবিক, বড় দলের জন্য স্বাভাবিক, কারণ তাদের একজন প্রতিনিধি দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় সরকার তারা কিছুই করতে পারবে না। এই ক্ষেত্রে লাভ বেশি হবে যারা ছোট ছোট দল, বাম রাজনৈতিক দল, বিএনপি, সমমনা দল, তাদের জন্য এটা অনেক
পজিটিভ প্রস্তাব। আর বড় বৃহৎ দলগুলো যেমন যেহেতু আওয়ামী লীগ পতিত হয়েছে, নিষিদ্ধ হয়েছে, তার তো বিষয় চিন্তা থাকবে না, কিন্তু বিএনপি চাচ্ছে যে মাত্র 1জন বা 2জন প্রতিনিধি তাদের থাকবে। তাহলে জাতীয় সরকারে তাদের ওই রকম একটা প্রভাব বা ওই রকম একটা বিস্তার করতে পারবে না, বা তারা খুব লাভবান হতে পারবে না, এটাই স্বাভাবিক। সেই কারণে তারা নির্বাচনের দিকে বেশি ধাবিত হচ্ছে। আবার জাতীয় সরকার যদি গঠনই হয়, তাহলে যে সরকারটি গঠিত হবে তারা কি কাজ করতে পারবে, কিভাবে কাজ করবে, বা কি কি জায়গায় তারা বাধাগ্রস্ত হবে, এইটা একটু আমি তুলে ধরতে চাচ্ছি। আপনারা জানেন যে জাতীয় সরকার হবে অনেকগুলো নিবন্ধিত দলের প্রতিনিধি, অর্থাৎ এইখানে বিভিন্ন মতাদর্শের লোকজন থাকবে। একটা অল্প সময়ের মধ্যে সরকারে যদি এতগুলো প্রতিনিধি থাকে, এতগুলো মতাদর্শের প্রতিনিধি থাকে, তাহলে রাষ্ট্র সংস্কার করা খুব জটিলতা হবে। কারণ বিএনপি বলবে, বিএনপির প্রতিনিধি তাদের দলীয় সিদ্ধান্ত সেখানে চাপানোর চেষ্টা করবে, জামাত তার দলীয় সিদ্ধান্ত সেখানে চাপানোর চেষ্টা করবে, ইসলামী আন্দোলন তাদের দলীয় মতামত এবং আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তো চাপানোর জন্য চেষ্টা করবে। ফলে কোনো একটা বিষয়ে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত হওয়ার সম্ভাবনা 10%ও নয়, 90% ঐকমত হতে পারবে না, মানে এরকম একটা হবে। কারণ বিভিন্ন মতাদর্শের লোক থাকবে ওই একটা অন্তর্বর্তীকালীন সরকার। ধরেন যে কোথাও একটা সুন্দর ধরেন যে উন্নয়ন বরাদ্দ আসতেছে, এই উন্নয়ন বরাদ্দ তো বিভিন্ন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, কোনো জেলায় উপজেলায় কি নাই দলীয় প্রতিনিধি নাই, তাহলে এই উন্নয়ন বরাদ্দগুলো কিভাবে যাবে? অবশ্যই সরকারি কর্মকর্তাদের মাধ্যমে এগুলো উন্নয়ন বরাদ্দ যাবে, তখনই ঝামেলাগুলো হয়ে যাবে। তখন বিএনপি বলবে যে না, এইখানে যে বরাদ্দটা আসবে আমাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে দিতে হবে, আর জামাত বলবে আমাদের প্রতিনিধিদেরকে দিতে হবে। ঠিক একইভাবে ইসলামী আন্দোলনের যারা প্রতিনিধি আছে তারাও বলবে। এরকম ভাবে বরঞ্চ জাতীয় সরকার হইলে আরো অনেক বাধার সম্মুখীন হবে, ধীরে ধীরে হবে, এটাই স্বাভাবিক। এটা তো উন্নয়ন বরাদ্দ গেল। ঠিক একইভাবে টেন্ডার বাণিজ্যের বিষয়গুলো, টেন্ডার বাণিজ্য হবে মানে খুবই কঠিন হয়ে যাবে। যে কোনো একটা জেলা যদি টেন্ডার ওপেন করা হয়, সেখানে যদি প্রতিনিধি ধরেন যে 50টা দল আছে বাংলাদেশে, 53টি দল, 55টি দল, 2টি দল নিষিদ্ধ আছে এখন পর্যন্ত, একটা জামাতি ইসলাম আর একটা হলো আওয়ামী লীগ। তো মাত্র 53টি দলের প্রতিনিধি থাকবে। তো 53টি দলের প্রতিনিধি যদি থাকে, ওপেন টেন্ডারে তো বিভিন্নভাবে প্রভাবিত হবে, প্রশাসনকে প্রভাবিত করবে, প্রতিটা দলের রাইটস আছে, তাদের উপদেষ্টা দিয়ে ফোন দেওয়া হবে, এই দলের উপদেষ্টা দিয়ে ফোন দেওয়া হবে যে ভাই আমাদের কাছে হচ্ছে না, অনেক ধরনের প্রতিবন্ধকতা হবে। অর্থাৎ যখনই জাতীয় সরকার আমরা গঠন করতে চাচ্ছি, অনেক ভালো একটা কনসেপ্ট, অনেক ভালো একটা পরিকল্পনা, কিন্তু পরবর্তীতে গঠিত হইলে রাষ্ট্র সংস্কার করা সম্ভব খুব কম হয়ে যাবে, আরও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের জটিলতা বিরাজ করবে। তো যেই কারণে আমরা যেটা বলতে চাচ্ছি, বা আমি আমার ব্যক্তিগত মত, বা আমরা যারা ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘ সময়, তো আমরা যারা বিভিন্নভাবে বিশ্লেষণ করতেছি, ডক্টর ইউনূস যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল তো খুব কম সময়, এই কম সময় তাকে বিভিন্ন কমিশন তো গঠন করে দিয়েছে, এই কমিশনগুলোকে কাজ করুক, অ্যাক্টিভিটিস দিক, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের যে পরামর্শগুলো সেই কমিশনের সাথে বসে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি, চাপ প্রয়োগ করি, তাহলে খুব দ্রুত হবে। এখন যদি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারে বিভিন্ন দলের প্রতিনিধি দিয়ে জাতীয় সরকার গঠন করবে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার অনেকভাবে বাধাগ্রস্ত হবে এবং তার যে গতি, সেই গতি বিভিন্নজন বিভিন্নভাবে নিয়ে যাবে, ফলে কাজ করতে পারবে না। আপনারা এই জন্য যেটা বলতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ দেখ, আবার পুনর্গঠন করুক। এই ডক্টর ইউনূস স্যারের উপর সবার আস্থা আছে, উনি যাকে যাকে চায় তাকে উপদেষ্টা পরিষদে সদস্য বানাক। তাতে হবে কি, সে তার নিজের ইচ্ছে মতো, সে তার পরিকল্পনার মতো কার্যগুলো পরিচালনা করবে, সে প্রতিটা প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করতে পারবে এবং বিশ্বাস পাবে, আস্থা পাবে।